সংরক্ষিত নারী আসন ১০০ করতে একমত বেশিরভাগ দল। ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ, সময় মতোই নির্বাচন হবার আশা আমির খসরু। জুলাই গণহত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু। শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি। মেয়র পদে তার শপথের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অভিযোগ ইশরাক হোসেনের। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই, যুদ্ধবিরতির আহ্বান রাশিয়া ফ্রান্স তুরস্কের, সমস্যার পুরোপুরি অবসানের ইঙ্গিত ট্রাম্পের। ইরানে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে সরকার, জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। আপাতত জ্বালানির দাম বাড়ছে না, আশ্বাস অর্থ উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট। সংবাদ শিরোনাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রে অর্থ তহবিল ও আস্থা ভোট বহাল থাকছে। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধান বিচারপতি নিয়োগ, সংসদে সংরক্ষিত নারী আসন ১০০ করার বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। এদিকে জামাত ইসলামী আজ আলোচনায় যোগ দেবে বলে মঙ্গলবার বৈঠক শেষে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণ অভ্যুত্থানে অংশ নেয়া সব দলের প্রতি অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বৈঠকে বসে ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার সভার আলোচ্য বিষয় ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া। দিনভর আলোচনায় রাজনৈতিক দলগুলো ৭০ অনুচ্ছেদে অর্থবিল, আস্থা ভোটের ব্যবস্থা রেখে সংবিধান সংশোধনে একমত হয়। বৈঠকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা কিংবা যুদ্ধ ইস্যু দুটি যুক্ত করার দাবি জানিয়েছে বিএনপি। ৭০ অনুচ্ছেদের ব্যাপারে আপনারা বলছেন, দুইটা বিষয়ে সবাই একমত, আমরাও একমত হয়েছি, কিন্তু আমরা বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দুইটা নোট অফ ডিসেন্ট দিয়ে এইভাবে সংযুক্তি রাখতে চাই, যেহেতু আমরা মনে করি জাতীয় নিরাপত্তার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই জাতিকে একমত হতে হবে, এটা ওপেন রাখলে হবে না। আর সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে আমরা যদি আস্থা ভোটের ক্ষেত্রে একমত হতে পারি, তাহলে সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে এখানে একমত হব না। এছাড়াও সংসদীয় স্থায়ী কমিটির ৪টিতে বিরোধী দলকে সভাপতি দেওয়ার বিষয়েও একমত হয় রাজনৈতিক দলগুলো। নারীর আসন ১০০ এবং প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও সংশোধনের বিষয়ে সব দল একমত পোষণ করেছে। দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে মূলত ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে ক্ষমতার যে এককেন্দ্রিকতা এবং সমস্ত কিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে গেছিল, সেটাই আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল। যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে দ্বিমত, এটা দেশবাসীর কাছে আপনারা তুলে ধরবেন এবং ঐক্যমত্য প্রতিষ্ঠা করেই আমরা যাতে সবাই যেতে পারি, তথাকথিত সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, সেটাই আমরা আকাঙ্ক্ষা করি। সংবিধান সংশোধনীর মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখানে আমাদের যারা জনপ্রতিনিধি থাকবেন, সাংসদ থাকবেন, তারা যাতে ফ্রিলি এই ব্যাপারে মতামত দিতে পারেন, ভোট দিতে পারেন, সেই সুযোগটা থাকা উচিত। না হলে আমরা আগেও দেখেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে একজন বা গুটি কয়েকজনের স্বার্থের ক্ষেত্রে দেশের একটা সংবিধান পাল্টে যায়, সেরকমটা হওয়া উচিত না। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংবিধান সংশোধনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির আশ্বাসও দেন তিনি। কম বেশি সকলেই স্বীকার করেছেন যে এই বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার। ফলে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে যে বিষয়ে যারাই একমত হয়েছেন তাদের অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা ১০০ আসনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা, উচ্চকক্ষ তৈরি করার বিষয়। কিন্তু আলোচনা শেষ হয়নি, আলোচনা অব্যাহত আছে, বিশেষ করে প্রক্রিয়া পদ্ধতি কিভাবে নির্বাচিত হবে এবং কী কী দায়িত্ব। আমরা প্রতিদিনই কিছু কিছু অগ্রসর হচ্ছি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বুধবার ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবে জামাত ইসলামী। আমরা তাদের সাথে আজকে কথা বলেছি, কালকে ইনশাল্লাহ তারা আশা করছি তারা জয়েন করবেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সময় মতো দেশে নির্বাচন হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ব্যাপারে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। মঙ্গলবার সকাল 11টায় শুরু হয়ে বৈঠকটি স্থায়ী হয় প্রায় 1.5 ঘণ্টা। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়াসহ কোন কোন খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবিলায় নির্বাচিত সরকার বেশি দক্ষতা দেখাতে পারে। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য আছে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসির সঙ্গে সরকার আলোচনা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এ নেতা। আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের যে ভোটাধিকার, মানবাধিকার, তার মালিকানা ফিরে পাওয়ার যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন, সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে, সেটা আমরা বিশ্বাস করি। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই। নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই, কোনো কারণ নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অস্থির সময়ের পর বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটি সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সরকার। মঙ্গলবার বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সংবিধান, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার, কারণ এগুলোই শক্তিশালী বাংলাদেশ করার ভিত্তি। জানান, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা হবে। এ সময় বাংলাদেশে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির মাধ্যমে 20 লাখ অস্ট্রেলিয়ান ডলার প্রদানের কথা উল্লেখ করেন হাই কমিশনার সুসান রাইল। রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তা আহ্বানের প্রতি উত্তরে হাই কমিশনার বলেন, মিয়ানমারে পরিস্থিতি অনুকূল হলে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া। জুলাইয়ের গণহত্যার বিচারের জন্য গঠিত হয়েছে দ্বিতীয় ট্রাইব্যুনাল। এর কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার। এদিন প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারক। তাদেরকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ সময় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে ন্যায় বিচার থেকে সরানো যাবে না। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল সহ 12 জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল 1। রিপোর্ট ফররুক বাবুর। জুলাই গণ অভ্যুত্থানের হত্যার বিচারে কমাস ধরেই কাজ করছে একটি ট্রাইব্যুনাল, কিন্তু অসংখ্য মামলা থাকায় ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কথা হচ্ছিল। অবশেষে প্রায় 11 মাস পর বিচারের জন্য যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসা 3 বিচারককে সংবর্ধনা দেওয়া হয়। সে সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচারের মান নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। আমরা বলেছি, এখানে একদিকে বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জানান, বিচারকে ভিন্ন পথে নিতে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে লাভ হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট গ্রুপ আক্রমণ করার চেষ্টা করছে। দ্বিতীয় ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন যে তারা এখানে এসেছেন জাতীয় একটা বড় দায়িত্ব মনে করে এবং তারা জানেন যে তাদেরকে এখানে ন্যায় বিচার করতে হবে এবং এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয়, ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে,
কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 12 জনকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল 1। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হবে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। ঢাকাবাসীর ব্যানারে মঙ্গলবারও নগর ভবনে গণঅবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন বলেন, শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি মেয়রের দায়িত্ব নেবেন না। গণমাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান বিএনপির এই নেতা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে মঙ্গলবার গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সকাল থেকেই বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন আন্দোলনে। ইশরাক হোসেনকে দ্রুত শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবি তাদের। আপনি এমপি পাশ করলেন, এখন আমার ইগো আছে, আমার সুযোগ আছে শপথ পড়ানোর, আমি আপনাকে শপথ পড়াবো না, তাহলে আপনার অবস্থা কি হবে? ওনারা তো সেই রাস্তা তৈরি করতেছে। এই যে সরকারের উপদেষ্টা আসিফ, সে এই নগর ভবনটাকে দখল করে রেখেছে, তার তো এই নগর ভবনে থাকার কথা না। আজকে এই নগর ভবনটাকে লুটে পুটে খাচ্ছে। জনগণের, ঢাকাবাসীর দাবি একটাই যে এই ঢাকাবাসীর, এই ঢাকা দক্ষিণের উন্নয়নের জন্য মেয়র ইশরাকের হাতেই ক্ষমতা বুঝিয়ে দেওয়া উচিত। দুপুরে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না তিনি। জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম, মৃত্যু নিবন্ধন, সার্টিফিকেট, এই বিষয়গুলা যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছে ওয়ার্ড সচিবরা, তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। এটি আমি করছি, কিন্তু অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে স্থানীয় সরকার যে আইন রয়েছে 2009 সালে গৃহীত এবং 2010 সালে তার বিধিমালা গৃহীত হয়, সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। বিশ্বাস করেন, যদি ওইটা না থাকতো আমি এতদিন মেয়রের পদবি নিয়ে আমি বসে থাকতাম। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছেন বলেও এ সময় তিনি অভিযোগ করেন। আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে দিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। এদিন নগর ভবনের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটির সকল ওয়ার্ড সচিবদের সঙ্গে ডেঙ্গু নিধনে মতবিনিময় সভা করেন বিএনপির এই নেতা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ইরান ইসরায়েল প্রসঙ্গ। পঞ্চম দিনের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় মিসাইল হামলার দাবি করেছে তেহরান। তেহরানে চলছে নেতানিয়াহু বাহিনীর পাল্টা হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। G7 সম্মেলন শেষ না হতেই যুক্তরাষ্ট্রে ফিরে নিরাপত্তা দলের বৈঠক ডাকেন ট্রাম্প। শহীদ আরাফাতের টেস্ট রিপোর্ট। ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে তীব্র মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নিতে এই হামলা শুরু করে তেহরান। নবম ধাপের এই হামলায় তেল আবিব ও বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছোড়া হয়। হামলার ভয়ে প্রাণে বাঁচতে আগেই আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যান সাধারণ ইসরায়েলিরা। পূর্বাঞ্চল সহ ইরান জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলের বাহিনী। এরই মধ্যে রাজধানী তেহরান থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে দেয়া পারমাণবিক চুক্তিতে ইরানের স্বাক্ষর করা উচিত ছিল। তেহরানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। এখনও চুক্তির সুযোগ আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আমলে নিয়ে কানাডায় চলতি G7 সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফিরেই হোয়াইট হাউসে নিরাপত্তা দলের সাথে বৈঠক ডাকেন।
এতে বিশ্লেষকদের শঙ্কা, ইসরায়েল ইরানের সাথে চলতি সংঘাতে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাদের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই পিছিয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে এ সংঘাতের সমাপ্তি হতে পারে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। ইরান ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া চলতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নয়, এর চেয়েও ভালো কিছু বা বড় কিছু ঘটবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এই সংঘাতের কাঙ্ক্ষিত পরিণতি চান তিনি। তবে কাঙ্ক্ষিত পরিণতি বলতে তেহরান ধ্বংস নাকি খামেনি সরকারের পতন, কোনটি চান তা পরিষ্কার করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে ইসরায়েল। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজার মতো ইরানের তেহরানের পরিণতির পরিকল্পনা করছে কি আমেরিকা ও তার মিত্র ইসরায়েল? তারা কি সিরিয়ার মতোই ইরানের সরকার পরিবর্তন চাইছে? কিন্তু কেন? এমন সব প্রশ্ন উঠেছে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের পর। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী 48 ঘন্টার মধ্যে পরিষ্কার হবে ইরানের উপর ইসরায়েলি হামলা বাড়বে নাকি কমবে। G7 সম্মেলন শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের তিনি জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নয়, এর চেয়েও ভালো কিছু বা বড় কিছু ঘটবে। বলেন, এই সংঘাতের কাঙ্ক্ষিত পরিণতি চান তিনি। তবে কাঙ্ক্ষিত পরিণতি বলতে তেহরান ধ্বংস নাকি খামেনি সরকারের পতন, কোনটি চান তা পরিষ্কার করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে চলমান ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা যোগ দিবে কিনা তাও পরিষ্কার করেননি তিনি। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সাথে যোগাযোগ করেননি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে দেশটির সবার প্রাণ রক্ষার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাফ জানিয়ে দেন, ইরানের একটিও পরমাণু অস্ত্র থাকবে না, সব নিশ্চিহ্ন হয়ে যাবে। ইরানিদের তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই দিনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্সও সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে। খামেনি হত্যার পরিকল্পনা নাকচ করে দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও আমেরিকার সরকার প্রধানদের এমন মন্তব্যে অনেকটাই পরিষ্কার, ইরানের বর্তমান খামেনি প্রশাসনকে উৎখাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আদতে নিজেদের শত্রুপক্ষ একেবারেই শেষ করে দিতে চায় তারা। কারণ ইসরায়েলের বিপক্ষে জোরালো অবস্থান নেয়ার একমাত্র শক্তি এখন ইরান, যাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বলে শঙ্কা করছে ইসরায়েল। তাই ইরানের খামেনি প্রশাসনকে উৎখাত করে দিতে পারলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আর কোনো শত্রু বা হুমকি থাকবে না। থাকবে না ফিলিস্তিনিদের মতো নিপীড়িত মুসলিমদের পক্ষে কথা বলার কেউ। আর ইরান দুর্বল হলে স্বাভাবিকভাবে পতন ঘটবে হামাস, হুতি বা হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর। আর এসব কারণেই ইসরায়েল হঠাৎ বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, ইরানের রাজধানী তেহরানে 400 বাংলাদেশির মধ্যে 100 জন নিরাপত্তার জন্য দূতাবাসে আবেদন করেছেন। তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তিনি বলেন, শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য চায় বাংলাদেশ। সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের বিষয়ে সচিব জানান, এটি সরকারি সফর হিসেবেই বিবেচিত হওয়ার কথা। প্রধান উপদেষ্টার সফর সফল হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং তাদেরকে নিরাপদে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সংকটে পড়তে পারে দেশের জ্বালানি খাত। বিশ্লেষকরা বলছেন,
বিশ্ব জ্বালানির বাজার এলোমেলো হলে দাম যেমন বাড়বে, অন্যদিকে সরবরাহ পড়বে হুমকির মুখে। আমদানি নির্ভর জ্বালানি খাতে স্বস্তি নিশ্চিতে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে নতুন বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে টালমাটাল হতে পারে বিশ্ব জ্বালানির বাজার। জ্বালানি তেলের উৎপাদন যেমন কমবে, তেমনি এর বিপণনও পড়বে হুমকির মুখে। এতে দীর্ঘমেয়াদে বাড়বে জ্বালানি পণ্যের দাম। সরকারের প্রায়োরিটি জ্বালানি খাত বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা থাকলে চ্যালেঞ্জ দেখা দেবে তেল ও এলএনজি আমদানিতে। ফলে অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের দাম সহসাই বাড়তে পারে। এখন এটার এফেক্টও বাংলাদেশের এবং বিশ্বের অনেক জায়গাতেই পড়বে। সুতরাং আমরা ধারণা করতে পারি যে বর্তমানের যে বহুদিনের যে একটা স্থিরতা ছিল তেল বাজারে, সেটা এখন থাকবে না। এটার একটা ঊর্ধ্বমুখী উল্লম্ফন বলতে পারেন, বা ঊর্ধ্বমুখী হবে এটা, যেটা নাকি বাংলাদেশের ইকোনমির জন্য মানে একটু ক্ষতিকর। একদিকে আন্তর্জাতিক বাজারে এই জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে হলো যে এই পুরো সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি। এই দুটোর কারণে আমি মনে করি বাংলাদেশ সামনের দিনগুলোতে জ্বালানি সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে জ্বালানি পণ্যের দাম বেড়ে যাবে। বিশেষ করে যে এলএনজি এবং পেট্রোলিয়াম, এই দুটাই কিন্তু মানে বিশেষ করে যে পেট্রোল এবং যে ডিজেল, এই দুটার কিন্তু দাম বেড়ে যেতে পারে। বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বাড়লে দেশে অসাধু চক্র মাথাচাড়া দিতে পারে বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের। এটি নিত্যপণ্য উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটা ফ্যাক্টর আছে যে সুবিধাবাদী, যেমন যে যা কিছু ধরেন অস্থিরতা অয়েল মার্কেট বা জ্বালানি ক্ষেত্রে, সেইটার ছুতায় দামটা বাড়িয়ে দেওয়া হয়। এটা লোকাল কারসাজি আর কি। বাট তাছাড়াও এমনিও বিশ্ববাজারে দাম বাড়ছে, সুতরাং দামটা তো বাড়বে, এবং এই দাম বাড়ার জন্য যে লোকালি আমাদের তো অবশ্যই একটা এফেক্ট হবে। সব মিলিয়ে পরিস্থিতি আসলে জটিল। একদিকে আসলে এর যে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা, একই সঙ্গে সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়া, তারপরে এখানে বিমার বিষয় আছে, তো জাহাজ পথ দিয়ে আসবে, তখন বিলম্ব হতে পারে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ এখন একটা অস্বস্তির মধ্যে আছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোই একই অবস্থার মধ্যে আছে। তো সুতরাং এই জায়গাতে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, এখানে যে একটা দাম বৃদ্ধিজনিত যে একটা ব্যয় বৃদ্ধি, সেগুলো সম্ভাবনা আছে। এটার কারণে দেখা যাবে কি যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর একটা বড় চাপে পড়তে পারে, উৎপাদন খরচ বেড়ে যেতে পারে, পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি হতে পারে, এবং একই সঙ্গে বিশ্ববাজারের যে প্রতিযোগিতা, সেই জায়গাতে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে তেল গ্যাস অনুসন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইরান ইসরায়েল সংঘাতটা যদি অন্য রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বাণিজ্য সংকটের বিষয়ে পর্যবেক্ষণ করছে সরকার, তবে আপাতত দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা জানান, ইরান ইসরায়েল যুদ্ধ এলএনজি, তেল, সারের উপর স্বাভাবিকভাবে প্রভাব পড়বে, তবে এখন পর্যন্ত আগের দামে আমদানি হয়েছে। আজ আরও আমদানির কার্যাদেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে হয়তো আরও ব্যাহত হতে পারে। যুদ্ধ চলতে থাকলে করণীয় নিয়ে বিকল্প ভাবছে সরকার। উপদেষ্টার আশা, চলমান যুদ্ধ খুব একটা দীর্ঘায়িত হবে না। অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে $17 বিলিয়ন বা 2 লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে বলে দাবি করেছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রতিষ্ঠানটির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে আইসিএমএবি নেতাদের দাবি, নিরীক্ষা দুর্বলতার সুযোগে ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া সহজ হচ্ছে। মানসম্মত নিরীক্ষা হলে খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত না। প্রতিষ্ঠানটির নেতারা জানান, দেশে অডিট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000, যেখানে নেপালে 9000, পাকিস্তানে 10,000-এর বেশি। এ অবস্থায় কোম্পানি আইনে যেসব প্রতিষ্ঠানে সিএ এবং সিএমএ প্রতিষ্ঠান অডিট করে না, তাদেরও নিরীক্ষার সুযোগ দেওয়ার আহ্বান আইসিএমএবির। এজন্য অর্থ বিল পাশ হওয়ার আগেই নিরীক্ষা ব্যবস্থার উন্নয়নে আইন সংশোধনের দাবি জানান তারা। এককভাবে দায়ী না হলেও দেশের অডিটররা অর্থ পাচার ও ঋণ খেলাপিদের দায় এড়াতে পারে না বলে মন্তব্য তাদের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সংরক্ষিত নারী আসন 100 করতে একমত বেশিরভাগ দল।
ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ, সময় মতোই নির্বাচন হবার আশা আমির খসরুর। জুলাই গণহত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু, শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি। মেয়র পদে তার শপথের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অভিযোগ ইশরাক হোসেনের। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই, যুদ্ধবিরতির আহ্বান। রাশিয়া, ফ্রান্স, তুরস্কের সমস্যার পুরোপুরি অবসানের ইঙ্গিত ট্রাম্পের। ইরানে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে সরকার, জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। আপাতত জ্বালানির দাম বাড়ছে না, আশ্বাস অর্থ উপদেষ্টার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।